আজকের সকালটা পুরো অন্যরকম। আকাশে কালো মেঘের চাদর, অনবরত বৃষ্টি পড়ে যাচ্ছে। এখন বাজে সকাল 6টা। গায়ে বর্ষাতি, হাতে ছাতা, পিঠে ব্যাগ চাপিয়ে বেরিয়ে পড়েছি বাঙালির হাওয়া বদলের ঠিকানা ঘাটশিলার উদ্দেশ্যে, যেখানে মেঘ, বৃষ্টি, পাহাড় আর সবুজ জঙ্গল একসাথে অপেক্ষা করছে আমাদের জন্য। বৃষ্টি থামতে আমরা দুজন এখন বাইকে করে বেরিয়ে পড়লাম। আমরা ব্রজলাল চকে গিয়ে আমাদের সাথে একজন যোগ দেবে, তারপরে লোধাশুলিতে আরও একজন, মোট 4 জন মিলে আমাদের এই ঘাটশিলার যাত্রা। আমরা এগিয়ে চলেছি ভেজা রাস্তা ধরে, চারিদিকে উঁচু চিমনি, কারখানার ধোঁয়া আর ব্যস্ততার কোলাহল ছাড়িয়ে। পিছনে পড়ে রইল শিল্পনগরী হলদিয়া, আর সামনে অপেক্ষা করছে পাহাড়, নদী আর জঙ্গল মিলেমিশে ঘাটশিলার বর্ষার রূপ। আমরা এখন জার্নি শুরু করছি, আর আমার সারথি হচ্ছে এই যে বদনটা দেখা বুঝে যাচ্ছে। ঘাটশিলার যাত্রা যুদ্ধে আমি হলাম অর্জুন, আর আমার সারথি ওই যে কৃষ্ণ। চলুন যাত্রা শুরু করা যাক। মাঝে খড়গপুরে দাঁড়িয়ে আমরা সকালের জল খাবার খেয়ে নিলাম। ওই বাইক আছে, ট্রেনে গেল। আমরা এখন ঘাটশিলাতে পৌঁছে গেছি। চারপাশে শুরু হয়ে গেছে যেন সবুজের সমারোহ। বাতাসে ভেজা মাটির গন্ধ যেন ঘাটশিলা শহর আমাদের অভ্যর্থনা জানাচ্ছে প্রকৃতির কোমল আলিঙ্গনে। আমরা এখন পৌঁছে গেলাম আজকের প্রথম ডেস্টিনেশন ঘাটশিলা শহরে অবস্থিত রঙ্কিনী দেবীর মন্দিরে। মন্দিরে কিছুটা সময় কাটিয়ে ঠাকুরকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের সারাদিনের ভ্রমণ যাত্রায়। এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের পরের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমাদের এর পরের ডেস্টিনেশন হলো বাংলা সাহিত্যের মহারথী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। ঘাটশিলা শহরের ব্যস্ত জনপথ পার করে আমরা এগিয়ে চলেছি অধীর আগ্রহের সাথে। নমস্কার। এই মুহূর্তে আমরা এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যাকে ছাড়া বাংলা সাহিত্য কখনোই সম্পূর্ণ হতো না, বাংলা সাহিত্য অসম্পূর্ণ থেকে যেত। আমি দাঁড়িয়ে আছি এখন বাংলা সাহিত্যের অনবদ্য লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। এই হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, গৌরীকুঞ্জ। তার বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি। আমরা এবার এর মধ্যে ঢুকবো, বাড়ির ভেতরে। এই হলো বাংলা সাহিত্যের এক অমর নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, যেখানে বসে পথের পাঁচালীর স্রষ্টা একসময় স্বপ্ন বুনেছিলেন, গল্প লিখেছিলেন, এঁকেছিলেন গ্রাম বাংলার 700 রূপ, আর আমাদের উপহার দিয়েছিলেন সব অমর সৃষ্টি। অত বড় লেখকের বাড়িটি খুবই সাধারণ। মাটির গন্ধ মেশানো দেওয়াল, কাঠের দরজা জানালা, ছায়া ঘেরা বাড়ির আঙিনা। ভেতরে ঢুকলেই চোখে পড়ে তার ব্যবহৃত কিছু সামগ্রী, জামাকাপড়, তার পুরনো সব ছবি, তার বইয়ের তাক, তার লেখালেখির আবহ, তার লেখা পাণ্ডুলিপিগুলো। যেন বাড়ির প্রতিটি কোণে লুকিয়ে আছে পথের পাঁচালী, অপরাজিত, অরণ্যের দিন রাত্রির সেই
অমলিন স্পর্শ। এটা শুধু একটা বাড়ি নয়, এটা সাহিত্য যাত্রার একটা অধ্যায়ের জন্মভূমি, সাহিত্য ঐতিহ্যের এক অমূল্য ধন, যেখানে বাঙালির হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে বিভূতিভূষণ। গৌরীকুঞ্জকে পেছনে ফেলে রেখে আমরা এগিয়ে গেলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন ফুলডুংরি পাহাড়ের উদ্দেশ্যে। এখন আমরা পৌঁছে গেছি ফুলডুংরি পাহাড়ে। এটি ঘাটশিলা শহরের 33 নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত। ঘন সবুজ পাহাড়ের মাথার চড়ার জন্য নিচ থেকে একটা পাথুরে পথ উপরে উঠে গেছে। পথের দুধারে মূলত শাল, অর্জুন, শিশু প্রভৃতি গাছের জঙ্গল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত এই পাহাড়ের উপর থেকে তখনকার দিনে পুরো ঘাটশিলা শহরকে দেখা যেত। এই মুহূর্তে আমরা উঠছি ফুলডুংরি পাহাড়ে। পাহাড়টা অনেকটাই খাড়াই এবং পিঠে ভারী ব্যাগ থাকার দরুন উঠতে প্রচুরই অসুবিধে হচ্ছে। আমি এখন এসে গেছি ফুলডুংরি পাহাড়ের একদম ওপর ভাগে। এই পাহাড়ের ওপরে একটু সমতল জায়গা আছে। শোনা যায় বা কথিত আছে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই ফুলডুংরি পাহাড়ের ওপরে বসে আরণ্যক উপন্যাসের কিছুটা অংশ লিখেছিলেন এই ফুলডুংরি পাহাড়ে বসেই। তো সেটাই আপনারা দেখে নিন, এই পাহাড়ের কিছুটা অংশ। এই হচ্ছে পাহাড়ের উপরে কিছু সমতল অংশ। তুই আবার সময়দের পিছনে লাগছো কেন? হ্যাঁ, কঠিন কোশ্চেন বলে দিস। তুই মুখে লিয়ে কেন? কোথায় তোর মুখে লুবানি? কোথায় লুবো বল? আমার মুখটা দেখলে তুই 1 মিলিয়ন হয়ে যাবে। ওই জিনিসটা যেন থাকে। বল কি বললি? ওই যে কি বললি বল? আমি বলছি যে এই গাছটার নাম কি? এ যেটা বলছিস সেটা ভিডিওতে থাকে। এটা বড় গাছ নাকি? তুই ভাগ্য ভালো বলে দিস না এগুলো ঘাস। এটাই হলো আমাদের বাস্তবতা। একদিকে ফুলডুংরি পাহাড়ের প্রকৃতি সবুজ আর শান্তির স্বর্গ, আর অন্যদিকে মানুষের রেখে যাওয়া এই নোংরা চিহ্ন, প্লাস্টিকের বোতল, খাবারের প্যাকেট। প্রকৃতির বুক চিরে তার সৌন্দর্যকে নষ্ট করার নিদর্শন পৃথিবীর সবচেয়ে নিচু এবং ঘৃণ্য প্রজাতি মানুষদের। এখন আমরা বাইকে চেপে ছুটে চলেছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন বুরুডি লেকের উদ্দেশ্যে। দুই ধারে ঘন সবুজ জঙ্গল, মাথার উপর আকাশ ঢেকে রেখেছে গাছের পাতা, ফাঁক দিয়ে কখনো রোদ ঢুকছে, কখনো ছায়া নেমে আসছে। পাখির ডাক, ঝিঝি পোকার সুর আর বাতাসের ফিসফিসানি মিলে তৈরি হয়েছে এক অপার্থিব শান্তির শিহরণ। আমাদের গন্তব্যে পৌঁছানোর কোনো তাড়াহুড়ো নেই। এই যাত্রাপথই যেন আমাদের আসল গল্প।
জঙ্গলের সরু পথ দিয়ে যেতে যেতে হঠাৎ চোখে পড়ল গ্রামের মাটির বাড়ির সারি পেরিয়ে কাঁচা রাস্তার ধারে পাহাড়ের পাদদেশে এক টুকরো সবুজ স্বপ্ন। মাথার উপর নীল আকাশ, আর তার কোলে শুয়ে আছে প্রকৃতির নিজের হাতে সাজিয়ে রাখা শিশুদের জন্য ছোট্ট একটা মাঠ, যেখানে গ্রামের শিশুদের শৈশব, প্রকৃতি আর পাহাড় একসাথে মিশে নিঃশব্দে গল্প বলে যায়। আমরা এখানে থেমে কিছুটা মুহূর্ত কাটানোর লোভ সামলাতে পারলাম না। পাহাড়টায় উঠে যেত, যা না যা গাড়ি রস কোথা আছে এখানে যা ঘুরে আসছে। ওই তুই তাকে সবসময় ওরকম বলু কেন রে? মাথায় আছে তো? ওই তুই তাকে সবসময় ওরকম বলু কেন? ওখানে যে ডায়লগটা দিলে ওইটা তুমি শুনছো তো? হ্যাঁ, কি বলছো তুই? কি ডায়লগ দিছো? EM ফ্লোরে 50 বার উঠি না আমি। হ্যাঁ, ওইটা যে মনোজাকে বলে দিই, তারপরে আর গান থেকে দিই রাইটে সাথে। কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের লক্ষ্যের উদ্দেশ্যে, এবং গ্রাম্য পথ পেরিয়ে আমরা পৌঁছেও গেলাম আমাদের গন্তব্য বুরুডি লেকে। সবুজ পাহাড় আর নীল আকাশের মাঝখানে আয়নার মতো ঝলমল করছে বুরুডি লেক। দূরে পাহাড়ের ছায়া এসে মিশে গেছে লেকের নীল জলে। চারপাশে নির্জন শান্তি, বাতাসের শব্দ, সাথে ভেসে আসছে মাঝে মাঝে জল কেটে যাওয়া নৌকোর ছপ আওয়াজ। আকাশে পাখি উড়ে যাচ্ছে, কোথাও মাছ জলে খেলা করছে। লেকের তীর ঘেঁষে ছোট ছোট গাছ, ঝোপঝাড়, পাহাড়ের সবুজ, জলের নীরবতা, যেন নিঃশব্দে প্রকৃতি তার নিজের গল্প শোনাচ্ছে, যেন প্রকৃতির মাঝে থেমে যাওয়া এক শান্ত আশ্রয়। আমরা এই প্রকৃতির মাঝে সৌন্দর্য উপভোগ করতে করতে দুপুরের লাঞ্চটা এখানেই সেরে নিলাম। এমন একটা জায়গায় দেশি মুরগির ঝোল ভাত দিয়ে সম্পূর্ণ বাঙালি খাবার দিয়ে পেট পুজো করার মতো শান্তি ভাষায় প্রকাশ করতে পারবো না। সমজিৎ, এই যে এরকম ভিউ দেখতে দেখতে খাচ্ছু, যে বল। খুবই অসংখ্য ধন্যবাদ এত গাইডেন্স নিয়ে আমাদেরকে এইসব ভিউতে আনার জন্য। আপনি যদি পুরো ট্রিটটা স্পন্সরশিপ করেন আরো খুশি হব আমরা। ঠিক আছে, আজকে তাহলে তিনজনকে দিবি খাইয়ে। ওকে ওকে, ওই বলছে কিন্তু ওকে, ঠিক আছে। হ্যাঁ, বর্ষায় ঘাটশিলা মানে যেন এক স্বপ্নযাত্রা। দুপাশে সবুজ পাহাড় আর ঘন জঙ্গল,
শহরের কোলাহল ফেলে চলে এসেছি এক অন্য জগতে, যেখানে শুধু পাহাড় আর সবুজ আমাদের সঙ্গী। আমরা এই জার্নির লক্ষ্য এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানো নয়, আমাদের এই জার্নির প্রতিটা মুহূর্ত অনুভব করাই হলো আমাদের মেন লক্ষ্য। নেমে যাই, তুই যেতে পারবি না। পড়েছে তার পাকা দেয়। কার? তুই আবার বেশি স্টাইল মারতে গিয়ে তুই নিজে পড়ে যাস না। আরে 4 চাকাগুলো গিয়েই অসুবিধা করে দিচ্ছে। দাদা আর কতটা? হ্যাঁ আর কতটা? ज़्यादा दूर नहीं है, अच्छा ठीक है। हाफ किलोमीटर अभी भी? এই হচ্ছে এখানে ধারাগিরি ফলসে যাওয়ার রাস্তার অবস্থা। বাইকের বদলে হেঁটে হেঁটে যেতে হচ্ছে, রাস্তা প্রচুর খারাপ, বৃষ্টিতে ভিজে যাবি কি আছে, সামনে আবার কাদা। শালা হাঁটতে হাঁটতে ঘেমে গেলাম। ব্যাগ সামনে কর। প্রায় হাফ কিলোমিটার রাস্তা এরকম হেঁটে হেঁটে যেতে হচ্ছে, এত কাদা বাইকে থাকা যাচ্ছে না। রাস্তা যতটাই কঠিন ততটাই অ্যাডভেঞ্চার পূর্ণ আর ততটাই মজার। কিরে সমজিৎ, আর কি আসবি? হ্যাঁ তাহলে যে কোনো একটা বল। শীতকালে আসবি? চল সামনে কর। কোথায় উঠে পড়বো কি করে?
আমরা এখন পৌঁছে গেলাম ধারাগিরি ফলসের একদম কাছে। এখানেই আমাদের বাইক রেখে বাকিটা হেঁটে যেতে হবে। অভিজিতের শুভস্ব সুগ্রাম আছে না? মানে এই ঝর্ণার কথা জানো নি তুই? ট্রেকিং কিরকম লাগছে অভিজিৎ? হ্যাঁ, এই সাইকেল থেকে একটু ছুটি হতো ভালো হতো। না না আমি স্পিন্ডারে গিয়েছি। ওটা ওটা হ্যাঁ সোজা যেত এরকম ভালো করে রাস্তা করা থাকতো না। কুকুর এই দেখ আমাদের পেছন কিন্তু ছাড়েনি, দেখ একটা বিস্কুট দেওয়া উচিত। কিরে অভিজিৎ তোর কাছে গেছে? ওইরকম করতে যে রাবিশ হয়ে যাবে। হাত দেবো যাচ্ছি, এখানে একটা ছোট্টখাটো জল বেরোচ্ছে, ঘামে ডুবে যাচ্ছি হাঁটতে হাঁটতে, পিঠে ভারী ব্যাগ। দাদা আর কতটা? একটু ঘেমে যাচ্ছে। আমরা প্রায় ওয়াটারফলসের কাছাকাছি চলে এসেছি। জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। দাঁড়ান একটা সিন দেখায়। আরে জুতো তো ভিজে গেল। যা জুতো ভিজে গেছে। পাগল হয়ে যাচ্ছি। আরো কতটা রে? এই জঙ্গলের মধ্যে এখানে দোকান, কিরা এই তো সামনে চলে এসছে। হ্যাঁ স্ট্যান্ডে স্ট্যান্ডে গিয়েই মালটা। আর কতটা? এই সামনে সামনে বেকার শুটা পড়লাম। খুলে দাও না, নাটক করো তুমি। আরে এই জুতোটা না থাকলে তোর সেদিকে আবার হাঁটতে হবে। দাদা কতটা? আর
এই তো সামনে এই যে বাঁকটা দেখছেন, আচ্ছা বাঁকটা গেলে সামনে। তুই বুঝু কিছু দেখ। আরে লাইফে এগুলো করবি না আর কি করবি? হ্যাঁ, শুধু মহিষাদল যাবি? কি রে ওই ও দারুণ অভিজ্ঞতা। আর কত আগে? এখন 3টে বাজে, আর কত আগে? এটাই তো নেচারটা দেখো, নেচার। ডেস্টিনেশন। জীবনে এগুলো যদি না করবি আর কি করবি? এইবার বুঝতে পেরেছিস? হ্যাঁ, এইবার বুঝছিস কেন लाइफ कितना रिस्की होता है उधर देखो। এইবার কেন বর্ষাকালে আসছিস অভিজিৎ? বর্ষাকালে আসছি এই জন্য। এটা যদি এমনি নর্মাল সিজনে আসতিস, হ্যাঁ, সে এমনি জল বেয়ে বেয়ে পড়ছে, মানে জলের দাগ দেখতে পেতো। ওই দেখুন টার্জেন বসে আছে। आवाज हो भाई, टार्जन वाला आवाज हो। দিবে যার জন্য এত কষ্ট করা, সেখানে এসে এতক্ষণ পরে পৌঁছালাম। এ তো জামা কাপড় খুলে ফেলছে এক্সাইটমেন্টে। ঠিক আছে, আর ওই তো কি রে জামা খুলছিস কেন? এটাই কি সেই মুহূর্ত? ঠিক আছে, আমরা দেখি, স্নান করার ইচ্ছে আছে, স্নান করা যায় কিনা। ঘেমে স্নান হয়ে গেছি অলরেডি। হ্যাঁ হ্যাঁ ওইখানে ওইখানে যাও, গাড়ি যাবে, যাও। ওখানে যদি পাথর কম, জলের লেয়ার কম থাকতো কি হবে বলতো? ওই ওখানে কি পা পাচ্ছে? হ্যাঁ, ও ভেসে আছু? ওই যাবি তো? ওই যা, তাড়াতাড়ি যা।
আমি নামবো নি। ধারাগিরি ফলস ছেড়ে আমরা এখন যাচ্ছি সুবর্ণরেখা নদীর ধারে সানসেট পয়েন্টে। সানসেট দেখব আবার সেই ভয়ঙ্কর রাস্তা দিয়ে। ঘেমে স্নান হয়ে গেছি। ওই আমরা এসে পৌঁছেছি সুবর্ণরেখা নদীর ধারে। এটাই হলো এখানকার সানসেট ভিউ পয়েন্ট। আমাদের ভাগ্য খুব খারাপ, আকাশ মেঘলা থাকার জন্য সুবর্ণরেখার ধারে সূর্যাস্তটাই আমাদের দেখার সৌভাগ্য হলো না। আমি এখন সুবর্ণরেখা নদীর ধারে দাঁড়িয়ে রয়েছি। সন্ধে নেমে আসছে। আমি হোটেলে ঢুকে একদম ফ্রেশ হয়ে নদীর পাড়ে চলে এলাম একাই। আর সবাই টায়ার্ড হয়ে সব রুমে রেস্ট নিচ্ছে। এই হচ্ছে আমাদের হোটেল। আমরা আজকে রাত্রে এই হোটেলে উঠেছি। একদম সুবর্ণরেখা নদীর তীরেই আমাদের হোটেলটি। এই হচ্ছে নদী। নদীর ঘাটে লোকাল একজন নদীতে ছিপ দিয়ে মাছ ধরে ঘাটেই মাছ কাটতে ব্যস্ত। কি দিয়ে ধরলো? ছিপ দিয়ে না এমনি? ছিপ দিয়ে, ওই তো। আচ্ছা আচ্ছা।
ও বান মাছও ছিপে আটকায়? চিংড়ি দিয়ে? ও, বান মাছটা এখন আর পাওয়া যায়নি আমাদের ওদিকে। না, এইদিকে 12 মাস পাবে, সব দিন পাবে। এ তো অন্য সময় এই বর্ষা পেরিয়ে গেলে তো পুরো এর তো জলই থাকে না। আমি একবার এর সময় এসে দেখছিলাম জল পুরো একদম থাকেই না, সে এমনি পাথর বেরিয়ে থাকে এমনি হালকা হালকা। তাহলে তখন মাছ পাওয়া গেল, তখন ওতেই তখনই মাছ। জল বহুত থাকে, ভিতর দিয়ে জল থাকে। ড্যাম আছে না উপরে, ড্যামটা বন্ধ করে দেয়। আচ্ছা, টাকাটা এখন ড্যাম খোলা থাকে, এখন তো ড্যাম বন্ধ আছে। বন্ধ আছে। আরো জল বাড়ি যাবে। ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে না, হুম, মারতে বসেছিল। আচ্ছা। মাছের ভিতরে আরো উল্টা মাছ আছে। মানে মাছ ভালো পাওয়া যাবে বুঝলি তো? শীতকালে কি তুমি পেয়েছো? হুম, না আমি আসার আগে পেয়েছি, এত কাটছিল এতক্ষণ ধরে। চারপাশে শান্ত পরিবেশ, শুধু নদীর বয়ে যাওয়ার শব্দ আর পাখির ডাক ভেসে আসছে। এই মুহূর্তটা যেন সময়কে থামিয়ে দিয়েছে। না কোনো তাড়া, না কোনো কোলাহল, শুধু প্রকৃতি যেন থেমে গেছে শুধু আমাদের জন্য। এই মন ভালো করে দেওয়া আলো আর এই অনুভূতি আজীবন থেকে যাবে আমাদের সাথে। অন্ধকার নেমে আসছে সুবর্ণরেখার তীরে। সূর্যের আলো হারিয়ে গিয়ে নদীর বুক ঢেকে গেছে এক রহস্যময় নীরবতায়। নদীর স্রোতের মৃদু বয়ে যাওয়ার সাথে ভেসে আসছে দূরে ঝিঝি পোকার ডাক। নদীর বুকে নেমে আসা এই অন্ধকারে ভয় নয়, বরং লুকিয়ে রয়েছে এক অদ্ভুত প্রশান্তি। রাত নেমে যেতে বেরিয়ে পড়লাম ঘাটশিলার বাজারগুলো দেখে ঘুরতে এবং রাতের খাবার খেয়ে নেওয়ার উদ্দেশ্যে। এখানে এসে যেই প্রশ্নটা মনে খচখচ করছিল প্রথম থেকেই, যেখানে সবাই বাংলা ভাষা জানলো কি করে? এরা বাঙালি নাকি বাংলা পর্যটকের দৌলতে সবাই বাংলা শিখে গেছে? এমনই একজন স্থানীয় দোকানদারকে জিজ্ঞেস করাতে জানলাম ঘাটশিলা নাকি আগে বাংলারই অংশ ছিল এবং এখানকার সিংহভাগই বাঙালি ছিল। পরে রুজি রোজগারের উদ্দেশ্যে যারা বাইরে থেকে আসতে শুরু করেছিল এখানে, তাদের কাছেই বাঙালির জমি জিরে পরবর্তীকালে হস্তান্তরিত হয়েছে, আর বাঙালি এখন এখানকার পরিযায়ী হয়ে গিয়েছে। গত কয়েক বছরে বাংলা স্কুলগুলো সব হিন্দি করে দেওয়া হয়েছে। স্টেশনের বাংলা হরফের লেখা ঘাটশিলা শব্দটা গাঢ় রঙে ঢেকে হিন্দিতে লেখা হয়েছে। সব জায়গায় চাপানো হচ্ছে হিন্দির দাবরাব। রাতের খাবার সেরে এসে একটা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে আবার আমরা সুবর্ণরেখার তীরে নদীর ঘাটে এসে বসলাম এবং কিছুটা সময় কাটালাম। সেই ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসের প্রথম চুমুকটা একটা অন্যরকম মজা দিয়ে গেল। শহরের 5 তলা হোটেলেও হয়তো এতটা স্বাদ মিলত না। এই ঘুটঘুটে রাতের অন্ধকারে একটা ছোট্ট জিনিসও মনে হয় জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি। দিনভর পাহাড়, নদী আর ঝর্ণার সঙ্গে ঘুরে বেড়ানোর পর শরীরটাকে ভীষণ ক্লান্ত লাগছিল। অবশেষে আলো আঁধারি বাইরে রেখে হোটেলে ফিরে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রটা চালিয়ে দিলাম। ঠান্ডা হাওয়া শরীরে যেন আরাম ঢুকে গেল। বাইরে সুবর্ণরেখার ধারে রাত নেমে গেছে, কিন্তু এখানে আমরা সম্পূর্ণ অন্য এক জগতে, শান্তি, আরাম আর নিদ্রার অপেক্ষায়। ভ্রমণের আসল আনন্দেই হয়তো এইটা, সারাদিনের অ্যাডভেঞ্চার শেষে নিশ্চিন্তে এক শান্ত ঘুম।